আচ্ছা, এই ক্লাসে আমরা সুরযুক্ত ও সুরবর্জিত শব্দ অবধি পড়ব, মানে যাকে বলে মিউজিক অ্যান্ড নয়েজ। সুরযুক্ত ও সুরবর্জিত শব্দ, ইংরেজিতে সুরযুক্ত শব্দকে মিউজিক, আর যেটা কর্কশ সুরবর্জিত মানে শুনতে ভালো লাগে না তাকে বলে নয়েজ। তো দেখ, এই বিষয়গুলো বুঝতে গেলে তোকে শব্দ যে তরঙ্গ, সেই শব্দ তরঙ্গের তিনটে বৈশিষ্ট্য বা তিনটে প্রপার্টি সম্বন্ধে জানতে হবে। সেই তিনটে প্রপার্টির একটা হচ্ছে প্রাবল্য, একটা হচ্ছে তীক্ষ্ণতা, আর আরেকটা হচ্ছে গুণ বা জাতি। হ্যাঁ, মানে এবারে কি কি বৈশিষ্ট্য কিরম হলে শব্দ আমার শুনতে ভালো লাগবে, কোন ক্ষেত্রে শুনতে খারাপ লাগবে, মানে অস্বস্তি হবে, ডিস্টার্ব করবে শব্দটা কানের পক্ষে, সেইগুলো। তাহলে আজকে আমরা মূলত শব্দ তরঙ্গের এই তিনটে প্রপার্টি পড়ব: প্রাবল্য, তীক্ষ্ণতা আর কোয়ালিটি, যেটাকে গুণ বা জাতি বলে। ওকে, এবার দেখ এক এক করে শুরু করছি। তাহলে এক নম্বর কথা হচ্ছে শব্দের প্রাবল্য। প্রাবল্যকে ইংরেজিতে এমনি লাউডনেস বলে। ফলে স্বাভাবিকভাবেই দেখ, এটা আর কি যাকে বলে শব্দ কত জোরে শোনা যায়, শব্দ কত জোরে শোনা যায় তাকে শব্দের প্রাবল্য বলে। এবার দেখ, যখন আমি প্রাবল্য কথাটা ব্যবহার করব তখন এই বিষয়টা অনেকটাই মানুষের ওপর নির্ভর করবে। মানে তুই ধর কোনো একটা কথা, মানে কোনো একটা গান শুনছিস, ঘরে একটা সাউন্ড চালিয়ে গান শুনছিস, যেটা ধর তোর বাবা এসে বললেন যে এত জোরে শুনছিস কেন, কিন্তু তোর হয়তো মনে হচ্ছে গানটা তো খুব জোরে হচ্ছে না, এটা ভালোই সাউন্ড, মানে খুব একটা জোরে হচ্ছে না। তাহলে এই প্রাবল্য যখন আমি বলছি তখন সেইটা হচ্ছে যে দেখ, ম্যান টু ম্যান ভ্যারি করে। যে আমি যখন প্রাবল্য বলছি সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, যাকে এমনি সাবজেক্টিভ বা ব্যক্তি নির্ভর। মানে আমি বলতে চাইছি যে একটা শব্দ তোর মনে হচ্ছে ঠিকই তো আছে, আস্তে ফাটছে, আর কারুর মনে হচ্ছে বাপরে বাপ কান ঝালাপালা হয়ে যাচ্ছে। তাহলে এইগুলো একটু ব্যক্তি নির্ভর। ফলে আমরা, আর বিজ্ঞান তো কোনো কিছু ওরকম ওপেন ছেড়ে দেবে না যে তোর একরকম মনে হচ্ছে, অন্য আরেকজনের আরেক রকম মনে হচ্ছে। তাই এইটাকেই আমরা পরবর্তী ক্ষেত্রে বিজ্ঞানের ভাষায় যখন মাপঝোপ করতে আসব তখন এই প্রপার্টিটাকেই আমরা বলবো তীব্রতা। মানে সাধারণভাবে তোর 9-এর প্রশ্ন উত্তরের ক্ষেত্রে প্রাবল্য, তীব্রতা দুটো কথার মানে যেন তোর ক্ষেত্রে সমান, কিন্তু আমি সূক্ষ্মভাবে বলছি যে প্রাবল্য, লাউডনেস, সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। যে একজনের মনে হচ্ছে এটা লাউড, মানে ধর কালী পুজোয় দুষ্টু ছেলে, সে জোরে বাজি ফাটলেও তার কিছু যায় আসে না, কিন্তু একজন বৃদ্ধর পক্ষে সেটাই আর কি ডেডলি হয়ে যায়, যে খুব জোরে কন্টিনিউ যদি বাজি ফাটে সে অসুস্থ হয়ে পড়ে। তাহলে এইটা ম্যান টু ম্যান ভ্যারি করে। আর পরে দেখ বিজ্ঞানীরা এটাকে কিভাবে বেঁধেছেন, যেটাকে আর কি তীব্রতা বা ইন্টেন্সিটি বলে। মানে এটা হচ্ছে লাউডনেস, শব্দের প্রাবল্য লাউডনেস, আর তীব্রতা হচ্ছে ইন্টেন্সিটি। তাহলে আস্তে আস্তে বলছি। যে প্রথমেই বলা হয়েছিল যে প্রাবল্য বলতে বোঝায় শব্দ আর কি কত জোরে শোনা যায়, তাকে শব্দের প্রাবল্য বলে। আর সেটাকেই আমরা যখন নির্দিষ্ট করে মাপবো সেটা শব্দের তীব্রতা। তো দেখ, তীব্রতাকে এইভাবে প্রকাশ করা হয় যে শব্দ তো একটা শক্তি, পরে এটা আলোর জন্যও পড়বি, শব্দ তো একটা শক্তি। তাহলে ধর কোনো একটা স্থানে এরকম একটা ক্ষেত্রফল আছে, আমি তীব্রতা বলছি, এটা ধর এ ক্ষেত্রফল, আর এর ভেতর দিয়ে ধর শব্দ তরঙ্গ যাচ্ছে, তার মানে তো কিছু শক্তি এর মধ্যে দিয়ে লম্বভাবে প্রবাহিত হচ্ছে এই ক্ষেত্রফলটার মধ্যে দিয়ে। তাহলে টি সময় এই এ ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যদি ই পরিমাণ শক্তি প্রবাহিত হয়, তাহলে দেখ একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় তাকেই আর কি শব্দের তীব্রতা বা লাউডনেস বলে। আর একটু ভেবে দেখ যে এই হিসেবটা যখন কেউ করতে আসবে
যে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় কত শক্তি যাচ্ছে সেইটা যখন দেখ কেউ মাপতে আসবে, সেইটা কিন্তু দেখ ওরম হবে না যে একজন বৃদ্ধর মনে হবে এটা বেশি আর একজন দুষ্টু কালী পুজোর ছেলের মনে হবে এটা কম, মানে এটাকে আর কি বাঁধা হল। সেই জন্য এটা হয়ে গেল অবজেক্টিভ, মানে মানে যেই গুণুক এই প্রাবল্য জিনিস, এই তীব্রতা জিনিসটা সবার ক্ষেত্রে সমান হবে। এবার আগে তুই একটু তীব্রতার এককগুলো দেখে নে, যে এই পর্যায়ে সাধারণত এসআই একক নিয়েই কথা বলে। তাহলে ই মানে শক্তি, শব্দ শক্তি, তাহলে এটার একক হচ্ছে জুল একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে। তাহলে দেখ ক্ষেত্রফলের একক মিটার স্কোয়ার আর সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে শব্দের প্রাবল্যের এইটা হলো একক। তার মধ্যে দেখ জুল পার সেকেন্ডকে এক কথায় ওয়াট বলে। তাহলে শব্দের প্রাবল্যের একক ধর দেখ হচ্ছে ওয়াট পার মিটার স্কোয়ার। শব্দের প্রাবল্যের একক ওয়াট পার মিটার স্কোয়ার, এটা জেনে রাখ, ঠিক আছে। আর পরে একে আরও বেঁধে মানে আরও একক বলে ডেসিবেল, যেটা শব্দের প্রাবল্যের একক বললে আমরা যেটা বলবো। এই ওয়াট পার মিটার স্কোয়ারটা বুঝে নে, কারণ শব্দের তীব্রতার সংজ্ঞা হচ্ছে কোনো স্থানে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ শব্দশক্তি প্রবাহিত হয় তাকে শব্দের তীব্রতা বলে। আর এমনি প্রাবল্য বলতে শব্দ কত জোরে শোনায় সেই ব্যাপারটা বোঝায়। এবার মানে সাধারণভাবে আমাদের যেগুলো কমন কোশ্চেন সেগুলো বলে যে প্রাবল্য মানে এখানে তুই শুনবি প্রাবল্য বা তীব্রতা, শব্দের প্রাবল্য বা তীব্রতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো দেখ কতগুলো বিষয় আছে যেগুলো আমাকে তোকে শেখাতে হবে, আর বাকিগুলো তুই একটু বুদ্ধি করলেই বলতে পারবি। তো যেগুলো দেখ বিজ্ঞানের ব্যাপার, সেটা বলে যে শব্দের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, যে একটা মাধ্যমের মধ্যে দিয়ে যখন শব্দ যায় তখন মাধ্যমের কণাগুলো এরকম ডিসপ্লেসড হয়, মানে মধ্যবিন্দু থেকে দুপাশে কম্পিত হয়, আন্দোলিত হয়। তাহলে দেখ সময়ের সাথে সাথে কণাটা তো এইখানে ছিল, সময়ের সাথে সাথে কণাটা স্মরণ ঘটে, সেটাই বাড়তে বাড়তে একটা সর্বোচ্চ হয়, আবার সেটা কমে কমে জিরো হয়, আবার উল্টো দিকে বাড়ে। তাহলে কম্পন মানে তো তাই। আর এইটাকেই যদি আমি চিত্রে আঁকি মানে ছবিতে আঁকি, তাহলে দেখ এটা যদি সময় আর এইটা যদি কণাটা কতখানি সরেছে এইটা হয়, তাহলে সেই ছবিটা দেখ এরকম হয়। এই যে মধ্যবিন্দুতে যখন ছিল তখন এর স্মরণ জিরো, যত দেখ এদিকে যাচ্ছে স্মরণ বাড়ছে বাড়ছে, এইখানে গিয়ে সর্বোচ্চ হচ্ছে। আর এইখান থেকে এইটাকে শব্দ তরঙ্গের বিস্তার বলে, মানে এমনিতে তরঙ্গেরই বিস্তার বলে, আমরা যেহেতু শব্দ পড়ছি তাই শুধু শব্দের ওপর বলছি। তাহলে এই যে কম্পনটা এইটাকে যদি তুই ছবিতে আঁকিস তাহলে এই একটা কম্পনের চিত্ররূপ এইটা। সেই জন্য তোকে সারা জীবন এই ধরনের কম্পন আর কি সরল পথে যে কম্পনগুলো হয় সেই কম্পনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা লেখচিত্র হচ্ছে এইটা। আর তার মধ্যে কণাটা সর্বোচ্চ যে দূরত্বে যায় মানে এইটা, এই যে ডিস্টেন্সটা, সেইটাকে তরঙ্গের বিস্তার বলে। এত কথা কেন বললাম, কারণ আমরা আলোচনা করব প্রাবল্য বা তীব্রতা কোন বিষয়ের উপর নির্ভর করে। তো দেখ একেবারে 1 নম্বর পয়েন্ট যেটা তুই না জানলে পারবি না, সেটা বলছে প্রাবল্য একটা শব্দ তরঙ্গের বিস্তারের বর্গের সমানুপাতিক। মানে লিখেছি যে প্রাবল্য যদি আই আর শব্দ তরঙ্গের বিস্তার যদি এ হয় তাহলে প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক। তাহলে আমার বিস্তার যত বাড়বে, একটা শব্দের বিস্তার যত বেশি হবে সেই শব্দটা তত জোরে শোনা যাবে। তাহলে ধর এইটা হচ্ছে 1 নম্বর আমি এঁকেছি। এবার ধর আমি আর একটা তরঙ্গ আঁকছি, মানে শব্দ তরঙ্গই, যার বিস্তারটা ধর এর দ্বিগুণ, মানে এইটা যদি এ হয় এই বিস্তারটা ধর 2a। তাহলে আমি যেটা বলতে চাইছি, তাহলে দ্বিতীয় যে তরঙ্গটা আমি এঁকেছি, দ্বিতীয় তরঙ্গটার বিস্তার প্রথমটার যেহেতু দ্বিগুণ, তাহলে তার প্রাবল্যটা কত গুণ হবে?
মানে বিস্তারের বর্গের সমানুপাতিক, তাহলে বিস্তার দেখ যদি দ্বিগুণ হয়, বিস্তার দ্বিগুণ হলে প্রাবল্য 4 গুণ হয়। মানে এইটা একটু মনে রাখতে হবে, বিস্তার দ্বিগুণ হলে প্রাবল্য 4 গুণ হয়। মানে এইটা তোকে 11-এর আগে, 11 SHM এর আগে প্রমাণটা করতে পারছি না, এইটা তোকে একটু জানতে হবে। আর এই বিস্তার জিনিসটা আমি তোকে আঁকলাম, হ্যাঁ, বিস্তার মানে মধ্যবিন্দু থেকে সর্বোচ্চ যত দূরে কণাটা যায়, মানে এই ছবিতে এইটা বিস্তার। আর বাকি পয়েন্টসগুলো দেখ, বাকি পয়েন্টসগুলো তুই বুদ্ধি করেই বলতে পারবি যে প্রাবল্য, এটা শুধু মনে রাখতে হবে বিস্তারের বর্গের সমানুপাতিক। এইবার দেখ শব্দ মানে কি, যে তার তো একটা উৎস আছে, তাহলে এই ধর একটা মাইক, এখানে শব্দ হচ্ছে, আর এইটা শ্রোতা, সে শুনছে, এটা তার কান আঁকলাম, শ্রোতা শব্দটা শুনছে। তাহলে এবার খুব সাধারণভাবেই বল যে এই যে দূরত্বটা, এই দূরত্বটা যত বেশি হবে শব্দের প্রাবল্য তত কমে যাবে। মানে তোর বাড়ির সামনে একেবারে জানলার ধারে যদি একটা মাইক লাগায়, ঘরে টেকা যায় না, ঘরে থাকতে পারবি না, কিন্তু মাইকটা যদি অনেক দূরে বাজে শব্দটা আস্তে শোনা যায়। তাহলে আমি যেটা বলতে চাইছি যে এই দূরত্বটা যদি ডি হয়, আর এইগুলো হিসেব করে দেখা যায় যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাত, মানে দূরত্ব যত বাড়ে তোকে, মানে বর্গ যদি তুই নাও বলতে পারিস, অন্তত এইটা তো বলতে পারবি যে উৎস আর এটা হচ্ছে শ্রোতা, উৎস আর শ্রোতার দূরত্ব যত বাড়ে শব্দের প্রাবল্য তত কমে যায়। এই 3 নম্বর বলে যে এই যে উৎস আর শ্রোতার মধ্যিখানে যে মাধ্যম আছে তার ঘনত্ব, বুঝলি, মানে মাধ্যমটার একটা ঘনত্ব হয়তো, মানে সাধারণত বায়ু থাকে, কিন্তু ধর তুই জলের তলায় ডুবেছিস, সেখানে একটা শব্দ হচ্ছে তুই শুনছিস, তাহলে এই মধ্যবর্তী যে মাধ্যম থাকে সেই মাধ্যমেরও দেখা যায় যে মাধ্যমের ঘনত্ব যত বেশি হয়, মাধ্যমের ঘনত্ব বেশি হলে শব্দের প্রাবল্য বেশি হয়। আচ্ছা, আর কি, আরও দেখ যে শব্দ তো হয় কোনো উৎস থেকে, তাহলে সেই উৎসের ক্ষেত্রফল যত বেশি হয়, হ্যাঁ, মানে যে সোর্স থেকে শব্দটা উৎপন্ন হচ্ছে, মানে আকারও বলতে পারিস, মানে ক্ষেত্রফল বা আকার যত বেশি হয় শব্দের প্রাবল্য তত বেশি হয়, শব্দের প্রাবল্য তত বেশি হয়। তার মানে একটা, মানে কোনো কিছুতে আঘাত করে তো শব্দ উৎপন্ন করা হয়, তাহলে ধর তুই একটা ছোট্ট এরকম কিছুতে একটা আঘাত করেছিস, তার থেকে দেখবি যে শব্দটা হচ্ছে একটা বড় কিছু, একটা বড় কিছুর ওপর আঘাত করবি, দেখবি জোরে জোরে গম গম করে শব্দ হচ্ছে। এইটাই বলছি যে উৎসের ক্ষেত্রফল যত বেশি হবে শব্দের প্রাবল্য তত বেশি হবে। আর দেখ বলে অনুনাদি বস্তুর উপস্থিতি, মানে যেখানে শব্দ হচ্ছে তার আশেপাশে যদি কোনো অনুনাদি বস্তু থাকে, বলছি আমি এই একটা তেপান্তরের মাঠ, যেখানে কি কোথাও কিছু নেই, এই তুই বসে আছিস, এই আমি বসে আছি একটু দূরে, আশেপাশে কোথাও কিছু নেই, দেখবি একটু যদি দূরে হয় তাহলে তুই কথা বললে আমি এটা খুব আস্তে শুনি। কিন্তু এটাই যদি ধর একটা ছোট ঘর হয়, তাহলে তো এর আশেপাশে অনেক জিনিস থাকে, এক তো হচ্ছে দেয়াল থাকে, তাছাড়াও ধর আলমারি, চেয়ার, টেবিল, এইসব জিনিস থাকে, তো এই বস্তুগুলো থাকলে আর কি শব্দটা জোরে শোনা যায়। অনুনাদি বস্তুর উপস্থিতি মানে আশেপাশে, আর অনুনাদ মানে হচ্ছে শব্দ তরঙ্গ গিয়ে পড়লে এই বস্তুগুলোও কম্পিত হয়, হ্যাঁ, একই কম্পাঙ্কে কম্পিত হয়, যাকে পরবশ কম্পন বলে, সেই কম্পনের জন্য তুই আর কি শব্দটা জোরে শুনিস। অনুনাদি বস্তুর উপস্থিতিতে শব্দের প্রাবল্য বাড়ে। আর এটার সাথে একটা 6 নম্বর করে নিবি, যেটাও বুদ্ধি করে বল, যে ধর এইটা হচ্ছে উৎস, এটা তুই শ্রোতা, এবার ধর হাওয়া দিচ্ছে, মানে হাওয়া বইছে, তো হাওয়াটা যদি ধর এই দিকে বয়, মানে উৎস থেকে শ্রোতার দিকে, তাহলে শব্দটা জোরে শোনা যাবে, মানে এইখানে শব্দ হচ্ছে, এইখানে তুই বসে আছিস, আর তাহলে এই দিকে যদি হাওয়া দেয় শব্দটা জোরে শুনবি। আর এটা যদি একমত না হস তাহলে উল্টোটা ভাব, যে এইখানে শব্দের উৎস আছে আর তুই এখানে কান পেতে আছিস, আর তীব্র বেগে ধর ঝড় এই দিকে বইছে, মানে উল্টো দিকে, তাহলে তখন শব্দের প্রাবল্য কমে যাবে, শব্দগুলো কেটে যাবে, ভালো শুনতে পাবি না। তাহলে কি আমরা বলবো, উৎস থেকে, এটা একটু মানে হিসেব করে বলবি,
উৎস থেকে শ্রোতার দিকে, উৎস থেকে শ্রোতার দিকে বায়ু প্রবাহ হলে শব্দের প্রাবল্য বাড়ে। মানে একই শব্দ কিন্তু, হ্যাঁ, কিন্তু আমি জোরে শুনি, শব্দের প্রাবল্য বাড়ে। আর এটার বদলে তোর যদি উল্টোটা লিখতে হয় ইচ্ছে করে তাহলে উল্টোটা লিখবি। তাহলে এইটা হচ্ছে দেখ এখানকার একদম ভেরি বেসিক ইম্পর্টেন্ট কোশ্চেন। এক, শব্দের প্রাবল্য বলতে কি বোঝায়? শব্দ কোনো শ্রোতার কানে যত জোরে পৌঁছায় তাকে শব্দের প্রাবল্য বলে। প্রাবল্য মূলত একটা অনুভূতির ব্যাপার, হ্যাঁ। তাকেই আমি যখন পরে বাঁধছি যে সবার ক্ষেত্রে যখন ব্যাপারটা এক হবে তখন আমরা যে টার্মটা ইউজ করছি সেটা তীব্রতা। তীব্রতা বলতে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে একক সময় যে পরিমাণ শব্দ শক্তি প্রবাহিত হয় সেটা বোঝায়। তার একক দেখ আমরা হিসেব করে বলেছি ওয়াট পার মিটার স্কোয়ার। আর এমনি শব্দের প্রাবল্যের একক ফন। আর শব্দের প্রাবল্য এই বিষয়ের উপর নির্ভর করে, এইগুলো খুব আসে। এইবারে তুই আয় যে শব্দের মানে তীব্রতার মূল একক, হ্যাঁ, সেটাকে বলে ডেসিবেল। শব্দের প্রাবল্যের একক হচ্ছে ডেসিবেল। তো সেগুলো জাস্ট একটু জেনে রাখ যে ওই যে বলেছিলাম যে প্রাবল্যের একক তো ওয়াট পার মিটার স্কোয়ার, তেই 10⁻⁻12 ওয়াট পার মিটার স্কোয়ার সেইটাকে আমার ধরা হয় 0 ডেসিবেল। 0 শুনে অবাক হোস না, মানে ধর একটা 0 ওয়াটের ল্যাম্প, সেটা তো আলো দেয়, মানে সেটা তো আলো দেয় না এমন নয়। তাহলে আমরা এইটাকে 0 ধরি, মানে 0 মানে এখানে শব্দের প্রাবল্য যে একদম নেই এমন নয়, মানে এটাকে আমরা 0 ধরে হিসেবটা করব। একটা 0 ওয়াটের ল্যাম্প থেকে যে আলোটা পাই সেটাকে আমরা ধরি 0, কিন্তু সেটা তো সত্যিই 0 নয়, তার থেকে তো কিছু আলো পাওয়া যায়। আর এমনি এই 0টাকে মানে সাধারণভাবে ওই মেঝেতে পিন পড়লে যে শব্দটা হয়, মানে পিন ড্রপ সাইলেন্ট বলে, তো পিন ড্রপ সাইলেন্স, তো ওই মেঝেতে পিন পড়লে যে শব্দটা হয় সেটা আমরা ধরি 0 ডেসিবেল। আর এইটাই ধর না কেন, এটা যদি মানে যাকে বলে 26% বাড়লে, বুঝলি, মানে এটা তো অ্যাকচুয়ালি 1 × 10⁻⁻12, এটাই 26% বাড়লে 1.26 হয়, তাকে আমরা 1 ডেসিবেল বলি। তাহলে এইভাবে আর কি 52% বাড়লে তাকে আমরা 2 ডেসিবেল বলব, মানে এটা 26% বাড়লে 0 থেকে 1 হয়, এর দ্বিগুণ মানে 52% বাড়লে 2 ডেসিবেল। এই করে করে আমরা মানে ডেসিবেলকে আমরা শব্দের প্রাবল্যের ইউনিট ধরি। আর কালী পুজো আসছে, প্রত্যেকেই নিশ্চয়ই এই কাগজে এইগুলো মানে পড়েছিস। এবার অবশ্য কালী পুজোয় বাজি ফাটানো যাবে না, যা দিনকাল পড়লো, কিন্তু এই বলে যে এত ডেসিবেলের কম বাজি ফাটানো যাবে, সেইগুলো আজকে তুই বুঝে নে। তাহলে এমন বাজি ফাটাতে পারবো যার প্রাবল্য ওই যে সীমাটা বলে তার থেকে কম, মানে 60 ডেসিবেলের কম। আর এমনি মানুষের শোনার ক্ষেত্রেও বলা হয় যে 85 ডেসিবেল মানে হু নির্ধারিত সীমা, যে 85 ডেসিবেলের বেশি যে কোনো শব্দই আমাদের মানে কানের পক্ষে পীড়াদায়ক। দীর্ঘদিন তার ভেতরে থাকলে আমরা বধির হয়ে যাব। আর সাধারণত যেগুলো 40 ডেসিবেল এর কাছাকাছি শব্দগুলো সেইগুলো কানে শুনতে ভালো লাগে। তাহলে এই মোটামুটি মানে প্রাবল্য সংক্রান্ত সব আলোচনা। আর একবার তরঙ্গটা আঁকি, যে এইটা হচ্ছে একটা শব্দ তরঙ্গ, সেটা কোনো একদিকে সর্বোচ্চ যে দূরত্ব যায় সেটাকে বিস্তার বলে। এই বিস্তার যত বেশি হয় শব্দের প্রাবল্য তত বেশি হয়। এবারে আমরা যে দ্বিতীয়টা বলেছিলাম যে শব্দের তীক্ষ্ণতা, তীক্ষ্ণতাকে এমনি পিচ বলে, হ্যাঁ, হাই পিচ লো পিচ শুনে থাকবি, যারা গান টান করি সেইগুলো সম্পর্কে আরও ভালো জানিস। তো দেখ তীক্ষ্ণতাও একটা অনুভবের ব্যাপার, হ্যাঁ। আর সেই অনুভবটাকে আমরা যখন মানে বাঁধি আর কি, তীক্ষ্ণতা জিনিসটা ডিপেন্ড করে কম্পাঙ্কের ওপর। মানে বলতে চাইছি তীক্ষ্ণতাটাও কারুর মনে হতে পারে যে আর কি তীক্ষ্ণ, কারুর মনে হচ্ছে ওরে বাবা কি তীক্ষ্ণ, কিন্তু এটাই যখন আমরা কম্পাঙ্কে হিসেব করব, কম্পাঙ্কের একক জানি হার্জ, তাহলে এইটা মানে ম্যান টু ম্যান ভ্যারি করবে না, তাহলে এটা হয়ে গেল অবজেক্টিভ।
আর তীক্ষ্ণতা ব্যাপারটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সেই জন্য এটাকে সাবজেক্টিভ বলে। এবার তীক্ষ্ণতার ক্ষেত্রে একটাই কথা, সেটা হচ্ছে কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে, কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে। তাহলে ধর এই যে এই ছবিটা, ওই জন্য আমি মানে এঁকে রেখেছি, একটু ভালো করে দেখ, ভারী ইন্টারেস্টিং লাগবে। যে আমি দুটো শব্দর কথা বলছি, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে ধর দ্বিতীয় শব্দটা ধর আমি এঁকেছি এইটা। এই যে এইটা, তাহলে দেখ দ্বিতীয় যেটা অন্য কালারে এঁকেছি তার বিস্তারও তো দেখ আগেরটার মতোই, মানে এরও যা এরও তাই, এই বিস্তার সমান, এই যে এখান থেকে এই বিস্তারটা দুটোরই বিস্তার সমান। তাহলে এই যে আগে যেটা এঁকেছিলাম 1 নম্বর আর এখন যেটা আঁকলাম 2 নম্বর, বিস্তার যেহেতু সমান এদের প্রাবল্য সমান হবে, কারণ আগে আলোচনা হয়েছে প্রাবল্য বিস্তারের বর্গের সমানুপাতিক। কিন্তু দেখ দ্বিতীয়টার ক্ষেত্রে কি হচ্ছে, আমি ধর এইটাকে 1 সেকেন্ড ধরছি, তাহলে যেটা আগে আমি এঁকেছিলাম সেটা দেখ 1 সেকেন্ডে এখানে একটা কম্পন হয়েছে, তার মানে এর কম্পাঙ্ক 1। কিন্তু পরে যেটা অন্য কালিতে আঁকলাম সেটা দেখ 1 সেকেন্ডে দুবার কম্পিত হয়েছে, এই যে এইখান থেকে এইটা হচ্ছে একটা কমপ্লিট অসিলেশন, আবার এইখান থেকে এটা গিয়ে আর একটা, তাহলে এটার আমার কম্পাঙ্ক হয়ে গেল 2। তাহলে এই দুটো শব্দের শোনার মধ্যে পার্থক্য কী হবে, দুজনেরকেই তো একই জোরে শুনবো, মানে এদের প্রাবল্য সমান, কিন্তু দেখ দ্বিতীয়টার কম্পাঙ্ক যেহেতু বেশি, সেটার আর কি তীক্ষ্ণতা বেশি হবে, মানে পিচ বেশি হবে, 2-এর মানে তীক্ষ্ণতা বেশি হবে, তীক্ষ্ণতা বেশি হবে যেহেতু তার কম্পাঙ্ক বেশি। তাহলে ওই কম্পাঙ্কের উপরে ডিপেন্ড করে হচ্ছে তীক্ষ্ণতা এবং কম্পাঙ্ক যত বাড়ে তীক্ষ্ণতা তত বাড়ে, তাকে আমরা সাধারণভাবে হাই পিচ বলি, আর কম হলে লো পিচ। না ওইগুলো একটু ভেবে দেখ, ওই সারেগামা পাধানিসা এই সমস্ত যে মানে ব্যাপারগুলো রয়েছে, প্রথম সাটা যে তীক্ষ্ণতায় হয় পরের সাটা মানে কম্পাঙ্ক তার দ্বিগুণ হয়, যেটাকে অষ্টক বলে। তার মানে একদম যাদের গলায় সুর আছে তাদের ওই পরের সাটা দ্বিতীয় সাটার মানে দ্বিগুণ কম্পাঙ্কের হয়, ওটা হচ্ছে হাই পিচ। আর প্রথম যেটা বলেছিলাম সেটা লো পিচে সাউন্ড। তাহলে কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে। এবার তীক্ষ্ণতা থেকে একটা কোশ্চেন দেখবি খুব দেয়, যে ধর তুই একটা কোনো পটে জল ভরছিস, হ্যাঁ মানে কোনো একটা পাত্রে জল ভরা হচ্ছে, তা আমি তোকে একটুখানি বলি যে তোর দেখ একটা পাত্রে কি হয়, এমনি একটা পাত্র যদি হয় তার এই মুখে শব্দ করলে না, এখানে শব্দ তরঙ্গের উপরিপাতনের ফলে এইখানে একটা শব্দ শোনা যায়, দুটো শব্দের উপরিপাতনে, আর সেই শব্দের কম্পাঙ্ক এই এই পাত্রে যতটা বায়ু আছে তার যে দৈর্ঘ্য তার সাথে এই সম্পর্ক হয়, মানে ব্যস্তানুপাতিক। মানে কোনো পাত্রে বায়ুস্তরের দৈর্ঘ্য যত বাড়ে কম্পাঙ্ক তত কমে। এইবার আয় তুই আমার মানে যে প্রশ্নটা দেয় যে দেখবি বালতিতে জল ভরছিস, তাহলে জল ভরলে বায়ুস্তর কোনটা, এইটা, কারণ এইটা তো জল হয়ে গেছে। এইবার দেখ যত তুই জল ভরবি মানে মানে একটু বাদে ধর আরও জল ভরেছিস, আরও জল ভরলে বায়ুর এই দৈর্ঘ্যটা কমে যাচ্ছে। ভালো করে শোন, যে প্রথমে এটা ফাঁকা ছিল, তাহলে লেন্থটা যত ছিল, যত যত জল ভরছি আমি বলবো যে বায়ুস্তম্ভ মানে এই পাত্রের ভেতরে যতটা বায়ু আছে সেই বায়ুস্তম্ভের দৈর্ঘ্য তত কমে, এই যে এলটা তত কমে। আর এল কমলে কি হয়, এল কমলে দেখ এন বাড়ে, তাহলে যত জল ভরা হয় এল মানে বায়ুস্তম্ভের দৈর্ঘ্য এলটা কমে, ফলে কম্পাঙ্ক এন বাড়ে, আর কম্পাঙ্ক এন বাড়লেই শব্দ ক্রমশ তীক্ষ্ণ হয়। সেই জন্য কোশ্চেনটাও তোকে এরম করবে যে একটা ফাঁকা পাত্রে যখন মানে জল ভরা শুরু হয় তখন যে কম্পাঙ্কের বা যে তীক্ষ্ণতার শব্দ শোনা যায়, জল যত ভর্তি হয় সেই শব্দের তীক্ষ্ণতা তত বাড়ে।
এবং সত্যি বলতে কি তুই সেটা দিয়ে বুঝতেও পারিস যে পাত্রে কতখানি জল ভর্তি হয়েছে, এবারে পুরো ভর্তি হয়ে যাবে, এরম ব্যাপার। মানে ক্রমশ এল কমে, ফলে এন বাড়ে। আর এন বাড়ে মানেই উচ্চ কম্পাঙ্ক, মানে বেশি তীক্ষ্ণ সাউন্ড হয়। আর তীক্ষ্ণতার ক্ষেত্রে আরও একটা যেটা বলার আছে, যে ধর একটা ছেলে আর একটা মেয়ে একই জোরে কথা বলছে, মানে প্রাবল্য সমান, দুজনেরই গলার প্রাবল্য সমান, কিন্তু দেখ তুই কিসের নিরিখে বুঝতে পারবি যে একটা ছেলে, এটা একটা ছেলের গলা, এটা একটা মেয়ের গলা? সেটা বলে যে মেয়েদের গলার কম্পাঙ্ক সাধারণত বেশি হয়। হ্যাঁ, ফলে তীক্ষ্ণতার জায়গা থেকে পার্থক্য হয়ে যায়, যে মেয়েদের গলার স্বরটা অপেক্ষাকৃত বেশি তীক্ষ্ণ হয়। তীক্ষ্ণ হওয়া মানেই জানবি কম্পাঙ্ক বেশি। এটাই আবার একটা মেয়ে আর একটা মানে ছোট শিশু যদি হয়, শিশুর গলা তীক্ষ্ণ হয়, মানে কম্পাঙ্ক বেশি হলে তীক্ষ্ণতা বাড়ে। মানে সাউন্ডের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি তো, তাহলে ধর একই প্রাবল্যের দুটো শব্দ, তাদের ভেতরে আমরা পার্থক্য করি কী করে? এই তীক্ষ্ণতা দিয়ে, সেটা কম্পাঙ্কে। আবার কখনো কখনো একই তীক্ষ্ণতা, তাদের ভেতরে পার্থক্য করি প্রাবল্য দিয়ে, মানে জোরে শোনা যাচ্ছে, আস্তে শোনা যাচ্ছে, এইগুলো। এবার এখানে থার্ড পয়েন্ট দেখ, এটা একটুখানি ব্যাপার আছে, শুনে রাখ আর কি, পরে সুবিধে হবে। বলে শব্দের কোয়ালিটি, মানে গুণ বা জাতি। এবার আমি দেখ একটা তরঙ্গতে এঁকেছিলাম তো, দুটো জিনিস আমি যেন তোকে শিখিয়েছি। একটা হচ্ছে তোর বিস্তার, একটা বিস্তার, আর পরে যেটা করেছিলাম সেটা ধর কম্পাঙ্ক, যে এটারই মানে কম্পাঙ্ক আর কি আলাদা হয়ে গেছে। এই দুটো যেমন শিখিয়েছিলাম, তেমনি দেখ তরঙ্গের ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে, যেটাকে বলে তরঙ্গের আকৃতি। তাহলে ধর একটা তরঙ্গ এরকম সাইন ধর্মী, তোকে জানতে হবে না, এইরকম এঁকেছিস, তাহলে এইটার আকৃতি যা হয়। এবার দেখ প্রাবল্য, মানে আমি বিস্তারটা সমান করে আঁকছি। এবার ধর একটা তরঙ্গ আমার এমনি হচ্ছে, পরের যেটা আঁকলাম 2 নম্বরটা, তাহলে দেখ যদি বিস্তার বলিস, দুজনেরই বিস্তার এইটা, এই যে এটা 1 আর এটা 2, এই দুটো তরঙ্গেরই দেখ বিস্তার সমান, তার মানে এদের প্রাবল্য সমান হবে। আরও ভালো করে দেখ কম্পাঙ্কও সমান, কারণ দুজনেই দেখ একই সময় একটা কম্পন সম্পন্ন করেছে। তাহলে আমি যে তোকে 1 আর 2 যে দুটো তরঙ্গ এঁকেছি, তাদের ভালো করে বুঝে দেখ প্রাবল্য সমান, কারণ বিস্তার সমান, আমি ছবিতে সেইভাবে এঁকেছি। আবার যা এঁকেছি তাতে করে তার কম্পাঙ্কও সমান হচ্ছে। এবার এই দুটো শব্দ যদি একসাথে হয়, তাহলে আমরা কি দেখে বুঝবো, বা মানে আমি কিসের দ্বারা বুঝতে পারবো যে একটা তবলা থেকে আসছে, একটা বাঁশি থেকে আসছে? মানে তোকে গুণ বা জাতিটা এইভাবে বোঝাবে, ধর একটা অন্ধকার ঘর, মানে তুই দেখতে পাচ্ছিস না, সেখানে একটা তবলা বাজছে আর একটা বাঁশি বাজছে, দুজনেরই ধর প্রাবল্য সমান, মানে একই জোরে বাজছে, এমনকি কম্পাঙ্কও সমান, কিন্তু তাহলেও তো তুই বুঝতে পারবি কোনটা তবলা আর কোনটা বাঁশি? সেটা কি দেখে বুঝতে পারবি? সেটা হচ্ছে এইটাকে বলে শব্দের, মানে শব্দ তরঙ্গের আকৃতি, শব্দ তরঙ্গের আকৃতি, মানে ফর্ম। মানে একটা তো সাইনধর্মী তরঙ্গ, আর একটা ধর ট্রায়াঙ্গুলার হয়েছে। এবার আমি আর বিশেষ এখানে বলছি না, এবার বিভিন্ন রকম শব্দ তরঙ্গ হতে পারে, বুঝলি তো? এই যে এরকম স্কোয়ার শেপ, মানে এটাও একটা শব্দ তরঙ্গ হতে পারে। মানে বিভিন্ন উৎস থেকে যে শব্দ বেরোয়, তাদের মানে এই আকৃতিগুলো ভিন্ন হয়। সেই জন্য উৎসটাকে অন্ধকারে রাখলেও আমরা কার থেকে কি শব্দ বেরোচ্ছে সেটা আমরা বুঝতে পারি। সেটাকেই যেন শব্দের গুণ বা জাতি বা কোয়ালিটি বলে। তাহলে আমি বলতে চাইছি শব্দের প্রাবল্য নির্ভর করে বিস্তারের উপর, তীক্ষ্ণতা নির্ভর করে কম্পাঙ্কের উপর, আর শব্দের গুণ বা জাতি সম্পর্কে পরে অনেক পড়বি, যখন সাউন্ড ইঞ্জিনিয়ারিং পড়বি। শব্দের গুণ বা জাতি, এই ব্যাপারটা নির্ভর করে শব্দ তরঙ্গের আকৃতি, শব্দ তরঙ্গের মানে যাকে বলে ফর্ম, মানে আকৃতি।
আমি দুটো তিনটে দেখালাম, এখানে আরও অসংখ্য এরকম পুঁই করে একটু উঠে গেল, পুঁই করে একটু নেমে গেল, এরকম সবই হতে পারে। এই 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 সব মানে এলোমেলোও হতে পারে। আর আর এমনি বলা হয় যে যে একটা শব্দের মানে স্বরের কথা বলছি, স্বর জানিস তো, যার ভেতরে অনেক কম্পাঙ্ক আছে, মানে অনেকগুলো সুরের সমাহার, অনেক অনেক সুরের মানে অনেকগুলো কম্পাঙ্ক আছে, অনেকগুলো সুর যার মধ্যে আছে তাকে প্রথম কথা স্বর বলে। আর সাধারণত দেখ, সাধারণত একটা স্বরের মধ্যে যদি সমমেলের সংখ্যা বেশি হয়, মানে সবচেয়ে কমটাকে তো মূল সুর আর বাকিগুলো উপসুর, আর এই উপসুরের মধ্যে যাদের কম্পাঙ্ক মূল সুরের সরল গুণিতক তাদের সমমেল বলে। তাহলে কোনো একটা স্বরে এটা এটা সাধারণত হয় যে সমমেলের সংখ্যা বেশি হলে, একটা স্বরের সমমেলের সংখ্যা যদি বেশি হয় তবে সেটার গুণ বা জাতি উচ্চ হয়, তার মানে সেটা শুনতে ভালো লাগে, গুণ বা জাতি উচ্চ হয়। এবার ফাইনালি আমি তোকে মানে যেখান থেকে শুরু করেছিলাম, মানে যা হেডিং দিয়েছিলাম সেইটা বলছি, ইংরেজিতেই লিখছি। হ্যাঁ, এটা সুরযুক্ত শব্দ, আর নয়েজ মানে সুরবর্জিত শব্দ, মানে কর্কশ, কানে শোনা যায়। তো সেইগুলো সাধারণভাবে প্রপার্টি কি, একটা সুরযুক্ত শব্দের বলে নির্দিষ্ট প্রাবল্য থাকে, মানে তার একটা মোটামুটি কনস্ট্যান্ট প্রাবল্য থাকে, একই রকম জোরে সেটা বাজে। নির্দিষ্ট তীব্রতা থাকে, তীক্ষ্ণতা, নির্দিষ্ট তীক্ষ্ণতা থাকে, তার মানে একটা নির্দিষ্ট কম্পাঙ্কে সেটা বাজে। এটা উৎসের নিয়মিত কম্পনের ফলে সৃষ্টি হয়, মানে একটা রেগুলার শেপের কম্পিত হয়, নিয়মিত কম্পনে সৃষ্টি হয়, মানে যেটা সুর, আই মিন মিউজিক্যাল, মানে সুরযুক্ত শব্দ এইটা হয়। আর সুরযুক্ত শব্দের বলে গুণ বা জাতি উচ্চ হয়। আর সেটার মানে আমরা কি বুঝলাম, যে সমমেলের সংখ্যা বেশি, সমমেলের সংখ্যা বেশি, মানে সাধারণত এইগুলো থাকলে একটা শব্দ আমাদের মানে কানে শুনতে ভালো লাগে। আর এইটা তুই নিজের মতো করে নিবি, এর উল্টো। নয়েজ মানে তো প্রাবল্য থাকে না এমন নয়, মানে নির্দিষ্ট প্রাবল্য থাকে না, মানে ওই জোরে আস্তেটা কন্টিনিউ ভ্যারি করে, এই কখনো জোরে শোনা যাচ্ছে কখনো আস্তে শোনা যাচ্ছে, ফলে তোর একটা মানে অস্বস্তি হবে। ঠিক একইভাবে নির্দিষ্ট তীক্ষ্ণতা থাকে না, মানে কম্পাঙ্কটা ফ্ল্যাকচুয়েট করে, এই কম্পাঙ্কে বলছে পরক্ষণে অন্য একটা কম্পাঙ্কে বলছে, মানে সেই শব্দটা শুনতে ভালো লাগে। আর এগুলো কি হয় সাধারণত অনিয়মিত, এই কাঁপছে আবার থেমে যাচ্ছে, আবার খানিকক্ষণ বাদে উল্টো পাল্টা কাঁপছে, মানে এটা উৎসের অনিয়মিত কম্পনের সৃষ্টি হয়। আর সাধারণত যেটা সুরবর্জিত বা নয়েজ, তাতে সমমেলের সংখ্যা বেশি থাকে না, কম থাকে। এই বাজারে যে শব্দ হয়, হ্যাঁ, মাছের বাজারে যে কোলাহল, তাকে সাধারণভাবে সুরবর্জিত শব্দ বলে। আর কেউ সুন্দরভাবে গান গাইছে, শুনতে ভালো লাগছে, দারুণ আবৃত্তি করছে, সেগুলোকে সুরযুক্ত শব্দ বলে। তাহলে এই প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি, এইটাই আজকে যেন পড়ালাম। তার মধ্যে প্রাবল্য কাকে বলে, তীব্রতা কাকে বলে, তীব্রতার একক ডেসিবেল মানে ব্যবহারিক একক ডেসিবেল। এইগুলো প্রাবল্য কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে সেইগুলো সুন্দর করে বুদ্ধি করে পড়বি। আর তীক্ষ্ণতা যে প্রশ্নগুলো আছে, কম্পাঙ্ক বাড়লে তীক্ষ্ণতা বাড়ে, আর কোন ক্ষেত্রে কম্পাঙ্ক বাড়ে সেইগুলো বুঝে নিয়ে বলবি। আর গুণ বা জাতিটা একটু বড়দের ব্যাপার, ওটা আর কি মানে একটা তরঙ্গের যে ফর্ম মানে আকৃতি, তার একদম সরল করে কয়েকটা দেখেছি। আর এই যে তরঙ্গ, এই যে তরঙ্গটা আঁকছি, এইটাকে আর কি বলে যে ওই সুরশলাকা যখন কম্পিত হয় তখন এই ধরনের তরঙ্গ উৎপন্ন হয়। আর সেই উৎসটাই পাল্টে গেল, যে ধর একটা গিটার যখন বাজছে তখন হয়তো তরঙ্গের আকৃতিটা এরম হয়, বুঝলি তো, মানে এরকম সব বেঁকে চুড়ে এরম হয়। আর আমি তোকে দেখিয়েছি সরল করে এই রকম আর কি, ট্রায়াঙ্গুলার, এরকম স্কোয়ার ফর্মে, এগুলোকে আকৃতি বলে। এই আকৃতির ওপর শব্দের গুণ বা জাতি নির্ভর করে। তাই দেখ, এমনি তোর বইতে বলা আছে যে উৎসটাকে না দেখে, তোর ধর দুজন খুব প্রিয় বন্ধু,
অন্ধকারে বসেও যদি কথা বলে বা বাইরে থেকে কড়া নাড়লো, তুই জিজ্ঞেস করলি কে, সে ধর তার নাম বললো না, শুধু একটা কথা বললে এই আমি রে খোল, এই গলা শুনেই তুই বুঝতে পারবি যে কে ডাকছে, তাই না? তার মানে কি, তার গলার ভেতরে এমন একটা কিছু কোয়ালিটি আছে যেটা তোকে চিনিয়ে দিচ্ছে যে ওটা ও। ঠিক তেমনি একটা অন্ধকার ঘরে কেউ একটা তবলা বাজাচ্ছে আর কেউ ধর একটা সেতার বাজাচ্ছে, তুই না দেখেও বুঝতে পারবি কোনটা তবলা কোনটা সেতার। সেইটা যে মানে যে ধর্মের জন্য চেনা যায় তাকে শব্দের গুণ বা জাতি বলে। তাহলে এইটুকু আমার বাকি ছিল শেষে, এই জন্য এটা ভিডিও করে দিলাম। ওকে।